তারপর দুই বোন খুশি হয়ে গাছকে আদর করে দিল, আর সাথে সাথেই গাছটা একটা পরীতে রূপান্তরিত হয়ে যায়। কুসুমপুর নামক একটি গ্রামে শেফা নামে এক শিয়ালিনী বাস করত। তার দুই মেয়ে ছিল, টিয়া আর প্রিয়া। শেফা তার দুই মেয়ে লালন পালন করার জন্য দিনরাত সেলাইয়ের কাজ করত। শেফা, গত সপ্তাহে যে তোমাকে একটা জামা দিয়ে গেলাম, সেটা কি সেলাই করেছো? আজ কিন্তু আমার মেয়ের জন্মদিন। তোমার বানানো জামাটাই কিন্তু আমার মেয়ে পরবে। তোমার হাতের কাজ কিন্তু খুব সুন্দর। জামাটা কি বানিয়েছো? হ্যাঁ ভাবি, আমি আপনার মেয়ের জামাটা বানিয়ে ফেলেছি। এক্ষুনি আপনাকে আমি দিয়ে দিচ্ছি। তোমার হাতের কাজ খুবই সুন্দর, আর তোমার উপর গ্রামের সবারই অনেক ভরসা আছে। কিন্তু তোমাকে দেখলে না ভীষণ কষ্ট হয়। স্বামীটাও মারা গেল। এখন দুই মেয়েকে নিয়ে কত কষ্ট করেই না তোমার দিন পার হচ্ছে। এই গ্রামে তোমার সেলাইয়ের ভালো মূল্য পাবে না। তুমি যদি শহরে গিয়ে কোনো দোকান দিতে, তাহলে তুমি অনেক টাকায় আয় করতে পারতে। এখনো অনেক সময় আছে শেফা, শহরে যাওয়ার চিন্তা ভাবনা করো। তোমার কাজ যেহেতু সুন্দর, তাই শহর থেকে ভালো টাকায় ইনকাম করতে পারবে। হ্যাঁ ভাবি, ভেবে দেখবো কি করা যায়। শেফা সেলাই কাজ করেই খুব সামান্য টাকাই পেত। গ্রামের লোকজন সেলাইয়ের জন্য খুব বেশি মজুরি দিত না। মা, ও মা, সবার মায়েরা মেয়ের জন্মদিন কত সুন্দর করে পালন করে। কিছুদিন পর তো আমার জন্মদিন। তুমি আমার জন্মদিন পালন করবে না? আমি কি জন্মদিনে নতুন জামা পরে কেক কাটবো না মা? কেন পরবে না? আমার মেয়ে অবশ্যই সুন্দর জামা পরবে। আমি তোমার জন্য সুন্দর করে একটা জামা বানিয়ে দিব। তোমার জন্মদিন তো আর কিছুদিন পরে। তার আগেই আমি তোমাকে সুন্দর করে একটা জামা বানিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না মা। কি মজা, কি মজা! আমরা অনেক মজা করব। আমরা দুই বোনই সুন্দর জামা পরবো। মা, তুমি শুধু আমাকে জামা বানিয়ে দিও না, আমাদের দুই বোনের জন্যই নতুন জামা বানিয়ে দিবে, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমরা দুই বোনের জন্যই সুন্দর করে জামা বানিয়ে দিব। তুমি আর চিন্তা করো না। শেফা শিয়ালিনী মেয়ের মন রক্ষা করার জন্য বলে তো দেয় দুই মেয়ের জন্যই জামা বানাবে, কিন্তু তার কাছে এত টাকা ছিল না। তাই তো শেফা চিন্তায় পড়ে যায়। কারণ শেফা যেই টাকা পায় তাতে কোনো রকম দুবেলা খাবার জোগাড় করতেই কষ্ট হয়ে যায়। সেখানে তার দুই মেয়ের জন্য নতুন জামা কিনা তো স্বপ্নের মতো। এই যে বাঘ মামা, এই লাল কাপড়টার দাম কত করে? এই কাপড়ের দাম তো 200 টাকা গজ। তুই কি কাপড়টা নিবি? বের করবো? 200 টাকা গজ? আজকাল জিনিসপত্রের এত দাম! আমার দুই মেয়ের জন্য জামা বানাতে তো দেখছি অনেক টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? আমার হাতে যেই টাকা, সেই টাকা দিয়ে কাপড় কিনে ফেললে তো আর ঘরে খাবারও জুটবে না। না না, আমার কাছে তো এত টাকা নেই। আমি বরং বাড়ি চলে যাই। এই ভেবে শেফা বাড়ির পথে রওনা দেয়, আর মনে একরাশ দুঃখ নিয়ে হাঁটতে থাকে। আর ভাবে, এইবারও মনে হয় আমি মেয়েদেরকে নতুন জামা কিনে দিতে পারবো না। কাপড়ের যে এত দাম, এত টাকা তো আমার কাছে নেই। আমি কি করে কিনবো এত দামি কাপড়? শেফা যখন এইসব কথা বলে বাড়ি ফিরছিল, তখন রাস্তার পাশে একটা আধমরা গাছ পড়ে থাকতে দেখে। আরে, এই গাছটা তো দেখছি কেমন শুকিয়ে গেছে। কেউ তো মনে হয় এই গাছটাতে পানিও দেয়নি, উল্টো এই গাছটাকে উঠিয়ে ফেলে রেখে গেছে। এই গাছটা আমি সাথে করে নিয়ে যাই। বাড়ির সামনে লাগিয়ে দিলে আর যত্ন করলে আবার হয়তো বেঁচে উঠবে। কি গাছ কে জানে? এই কথা বলে শেফা গাছটি বাড়ি নিয়ে এলো আর উঠোনের মধ্যে লাগিয়ে দিল। এইভাবে গাছটির অনেক যত্ন করতে লাগলো, আর শেফা যত্ন পেয়ে গাছে অনেক ফুলও ধরলো। জন্মদিনের দিনটাও চলে এলো, কিন্তু শেফা মেয়েদের জন্য নতুন জামা বানাতে না পেরে মনের কষ্টে গাছটা নিচে বসে কাঁদতে লাগলো। আজ তো আমার মেয়ের জন্মদিন। মেয়েরা আমার কত আশা নিয়ে বসে আছে, তাদেরকে আমি নতুন জামা বানিয়ে দিব বলে। আমার কাছে যে কোনো টাকা নেই, আমি যে তাদের জন্য নতুন জামা বানাতেও পারিনি। এখন আমি কি করব?
আমি মা হয়ে আমার মেয়েদের এই সামান্য আনন্দটুকুও দিতে পারি না, এই জন্মদিনে একটা কেকও কিনে খাওয়াতে পারি না। আমি কেমন এই হতভাগা মা হলাম, কেমন হতভাগা মা হলাম আমি। শেফার কান্না শুনে তখনই গাছটি কথা বলে ওঠে, কষ্ট পেও না শেফা, আমি কোনো সাধারণ গাছ নই, আমি জাদুর ফুলের গাছ। এক জাদুকর আমাকে তার উঠোনে লাগিয়েছিল, কিন্তু আমি ফুল দেই না বলে আমাকে ছুঁড়ে ফেলে দিল। তারপর তুমি আমাকে উঠিয়ে যত্ন করলে, আর তোমার যত্নে আমি আমার জাদু শক্তি ফিরে পেয়েছি। এখন আমি আমার গাছে হাজার হাজার ফুল ফুটাতে পারবো। তুমি এই ফুলগুলো দিয়ে তোমার মেয়েদের জন্য সুন্দর করে একটা জামা বানিয়ে দাও। তুমি এসব কি বলছো? তুমি জাদুর ফুলের গাছ, কিন্তু ফুলের জামা বানালেই বাকি, এই জামা তো নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমার মেয়েরা আরো কষ্ট পাবে। না না, কিচ্ছু হবে না, আমি তো হলাম জাদুর ফুলের গাছ, আমার গাছের ফুল দিয়ে জামা বানালে সেই জামা কখনো নষ্ট হবে না। আর এই জামা পরার সাথে সাথেই তোমার মেয়েদের শরীরে জাদুর ক্ষমতা চলে আসবে, তারা যা চাইবে তাই করতে পারবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটা বানিয়ে দেখো না। তারপর শেফা গাছের কথা মতো ফুল নিয়ে মেয়েদের জন্য সুন্দর করে দুটো ফুলের জামা বানিয়ে ফেলে, আর জামা দুটো তার মেয়েদের পরিয়ে দেয়। মা মা, তুমি এত সুন্দর জামা কোথায় পেলে? তুমি কি জামা দুটো বানিয়েছো মা? হ্যাঁ মা, আমিই বানিয়েছি। মা, আজ তো তোর জন্মদিন, তোর জন্মদিনে কি চাই বল, আজকে আমি তোর সব ইচ্ছা পূরণ করব। কি বলছো মা? আজকে তো আমি অনেক খুশি, আমি বড় একটা কেক চাই, আর সেই কেকটা তোমার আর বোনের সাথে ভাগ করে খেতে চাই। এই কথা বলার সাথে সাথেই সেখানে সুন্দর একটা জন্মদিনের কেক চলে আসে, আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। মা, এটা কি হলো? আমি কেক চাইলাম আর সাথে সাথে কেক চলে এলো, আমি কি স্বপ্ন দেখছি মা? তারপর প্রিয়া আবার বলল, আমি সবার জন্য মজার মজার খাবার চাই। এটুকু বলতেই সেখানে মজার মজার খাবার চলে আসে, আর এটা দেখে ওরা দুই বোন তো অনেক খুশি হয়ে যায়। এরপর শেফা তার দুই মেয়েকে বাড়ির সামনে জাদুর ফুল গাছের কথা বলল। তারপর দুই বোন খুশি হয়ে গাছকে আদর করে দিল, আর সাথে সাথেই গাছটা একটা পরীতে রূপান্তরিত হয়ে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমি হলাম ফুলের রানী, আমি অভিশপ্ত গোলাপ গাছ ছিলাম, তোমাদের স্পর্শে আজ অভিশাপ থেকে মুক্ত হলাম। আমাকে এক ত্রান্তিক অভিশাপ দিয়ে গোলাপ গাছ বানিয়েছিল, আর বলেছিল যদি কোনো সৎ মনের মানুষ আমাকে পেয়ে খুশি হয়ে স্পর্শ করে তাহলে আমি আমার পরিরূপে ফিরে আসতে পারবো। সত্যি তোমাদের কারণে আজ আমি মুক্ত হলাম, আমি হলাম ফুলের রানী, এখন আমি আমার পরিরাজ্যে ফিরে যেতে পারবো। এরপর পরি খুশি মনে পরিরাজ্যে চলে গেল, আর দুই বোনের কাছে পরির দেয়া জাদুর ফুলের জামা রয়ে গেল। তারা জাদুর জামার কাছে যখন যেটা ইচ্ছা সেটাই চেয়ে নিত, আর অল্প দিনের মধ্যেই তারা অনেক ধনী হয়ে গেল। তাদের জীবনে আর কোনো কষ্টই রইল না, তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। তরমুজ থেকে এত সুন্দর একটা সোনার তরমুজের গাছ হয়েছে। এই সোনার তরমুজগুলো এখন থেকে তোমরা বাজারে বিক্রি করতে পারবে। মা, ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও না মা, আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না, আমি যাব তোমার সাথে, আমাকে নিয়ে যাও না মা। মাটিয়া, আমি একটু বাজারে যাচ্ছি, ঘরে যে রান্না করার মতো তেমন কোনো কিছুই নেই, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো, আর আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো। আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমি শুধু তোমার সাথেই যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না, তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। এমনিও তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না, তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। মারে, বাহিরে তো অনেক রোদ পড়েছে,
এই রোদের মধ্যে বাইরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা। তাছাড়া আমার হাতেও তেমন বেশি টাকা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। টিয়ার মা যখন বাজার করছিল তখন টিয়া বাঘ মামার দোকানের তরমুজগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল আর মাকে বলে, মা, ও মা, দেখেছো বাঘ মামা ওইদিকে তরমুজ বিক্রি করছে। কত সুন্দর পাকা পাকা তরমুজ, কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। ও মা, মা, আমার যে তরমুজ খেতে খুব ইচ্ছে করছে, আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। টিয়া, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসার দরকার নেই। আমার কাছে যে এত টাকা নেই রে মা। একটা তরমুজের তো অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো? আর এমনিতে বাজারে এসে যে দেখছি বাজারের তো অনেক দাম। এখন আমি তোকে কি করে তরমুজ কিনে দিব বল? মা, ও মা, আমায় একটা তরমুজ কিনে দাও না মা। আমার যে খুব তরমুজ খেতে ইচ্ছে করছে, দাও না মা, দাও না। হয়েছে হয়েছে, আর ডং করতে হবে না। চল দেখি বাঘ মামা বাকিতে একটা তরমুজ দেয় কিনা, তাহলে আজকে কিনে দিব, নয়তো অন্য দিন। বাঘ মামা, আপনার দোকানে তরমুজগুলো তো খুবই সুন্দর। আমাকে কি একটা তরমুজ বাকিতে দিবেন? আমি আপনাকে 2 দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিব। এখন যে আমার হাতে কোনো টাকা নেই। আরে শেফা, তরমুজ খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো তরমুজ নেই। যদি আমার দোকানে তরমুজ খেতে মন চায় তাহলে আমাকে নগদ 500 টাকা দিতে হবে। আর টাকা দিলেই আমি তোকে তরমুজ দিয়ে দিব। আমার দোকানে বাকিতে কোনো তরমুজ নেই। বর্তমানে কিন্তু তরমুজের অনেক দাম, বাকিতে একটা তরমুজও দেওয়া যাবে না। বাঘ মামা, আপনি এইভাবে কেন বলছেন? আমি তো খারাপ কিছু বলিনি, শুধু বলেছি বাকিতে একটা তরমুজ দিতে। আমি 2 দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দিব। আমার হাতে যে এখন টাকা নেই, টাকা থাকলে তো আমি নগদ টাকা দিয়েই তরমুজটা নিতাম। দিন না বাঘ মামা একটা তরমুজ, আমার মেয়েটার যে তরমুজ খেতে বড্ড ইচ্ছে করছে। বাঘ মামা, দিন না বাকিতে একটা তরমুজ। এই শেফা, তোকে তো আমি আগেই বলেছি আমার দোকানে বাকি টাকিতে কিছু দিতে পারবো না। নগদ টাকা দে, তারপরে তরমুজ নিয়ে যা, নয়তো আমার দোকানের সামনে থেকে যা তো। দিন না বাঘ মামা, এমন কেন করছেন? আমার ছোট্ট মেয়েটা তরমুজ খেতে মন চেয়েছে, আমার কাছেও তো টাকা নেই। আমি আপনাকে 2 দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দিব। আর আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করছেন? টিয়ার বাবা বেঁচে থাকতে আপনাকে কতই না সাহায্য করেছে, সেই সব কি আপনি ভুলে গেছেন? আরে শেফা, কে আমাকে কখন সাহায্য করেছে সেটা তো আমার মনে রাখার দরকার নেই। আমি তোকে বাকিতে একটা তরমুজও দিব না, এখান থেকে চলে যা বলছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। মা, তোমার রান্না হতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু ঝুমার সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি খেলা করে চলে আসবো। টিয়া, তুই না একটু আগে বললি তোর ভীষণ খিদে পেয়েছে? এত খিদে নিয়ে তুই কি করে খেলবি রে মা? একটু পরেই যাস রে মা, তুই বরং খাবারটা খেয়ে যা। না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে থেকো না মা। আমি জানি তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ। তুমি মন খারাপ করে থেকো না মা, আমি আর তরমুজ খেতে চাইবো না। আমার মেয়েটা তো দেখছি খুব বুদ্ধি হয়েছে, তাই না? মায়ের মন খারাপও বুঝে গেছিস। আচ্ছা ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে আগে তরমুজ কিনে খাওয়াবো। যা, এবার তাহলে খেলতে যা, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, ঠিক আছে? ঝুমা, তুই খেলতে চলে এসেছিস, আমাকে ডেকে নিয়ে এলি না কেন? চল এখন আমরা খেলা শুরু করি। না রে টিয়া, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কিছু তরমুজ রোপণ করেছে। আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে হবে। আজকে মা তরমুজগুলো গাছ থেকে উঠাবে। তুই কি আমার সাথে যাবি? তুই গেলে তুই আমার মাকে সাহায্য করতে পারবি। চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। ঠিক আছে, তাহলে আমিও তার সাথে যাব, গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা তরমুজ দেয় তাহলে আমি তরমুজ খেতে পারবো।
মা, তোমার কি তরমুজ পাড়া হয়েছে? আমাকে একটা তরমুজ দাও। দেখো মা, আমি টিয়াকেও আমার সাথে করে নিয়ে এসেছি। টিয়ারও নাকি তরমুজ খেতে ভীষণ মন চাইছে। দাও মা, আমরা দুইজনে বসে তরমুজ খাই। আজ আর তরমুজ পারবো না রে ঝুমা, যা তরমুজ পেরেছি তা দিয়ে আমাদের হয়ে যাবে। আর তুই টিয়াকে বলছিস তরমুজ দেওয়ার কথা? জানিস তরমুজের এখন কত দাম? আমি এই তরমুজগুলো বাজারে বিক্রি করব, আর বাজারে বিক্রি করে ভালো একটা টাকাও পাওয়া যাবে। ওকে কেন আমি ফ্রিতে তরমুজ দিব বল? কাকিমা, তোমাদের গাছে কত তরমুজ ধরেছে, আর কত বড় বড় তরমুজ। আমাকে ছোট্ট একটা তরমুজ দাও না গো কাকিমা। আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে তরমুজের টাকাটা দিয়ে যাব। আমার যে খুব তরমুজ খেতে ইচ্ছে করছে গো কাকিমা। টিয়া, তোদের মতো গরিবদেরকে নিয়ে না আর পারা যায় না। আমার মেয়েকে পটিয়ে চলে এসেছিস তাই না? আমি তোকে তরমুজ দিতে পারবো না। ও মা, আমাদের গাছে তো অনেক তরমুজ ধরেছে, তাহলে তুমি টিয়ার সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটু তরমুজ দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে তরমুজ কিনে খাওয়ার জন্য? দাও না গো মা একটু তরমুজ। আচ্ছা ঠিক আছে ঝুমা, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে খালি হাতে ফিরিয়ে দেই? এই যে টিয়া দেখ, আমার পাশে একটা তরমুজ রয়েছে। এই তরমুজের অর্ধেকটা একটু পচে গেছে। যা, এটা নিয়ে তুই বাড়ি চলে যা। এর থেকে কিছু ভালো বের হলে খেয়ে নিস। যা যা, এখন এটা নিয়ে বাড়ি চলে যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই তরমুজটাই বাড়ি নিয়ে যাই। মাকে গিয়ে বলবো এই তরমুজটা কেটে দিতে, তারপর কিছু ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর টিয়া সেই পচা তরমুজটা নিয়ে বাড়িতে চলে আসে। মা দেখো, জুমার মা আমাকে এই তরমুজটা দিয়েছে। এই তরমুজটার একটু পচা, তুমি এই তরমুজটা কেটে দাও না মা। কাটলে তো আর ভেতর থেকে একটু ভালো বের হবে, তারপর আমি এই তরমুজটা খাবো। টিয়া, আমি কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না ঝুমার মায়ের কাছ থেকে একটা পচা তরমুজ নিয়ে চলে এসেছিস? এক্ষুনি এই তরমুজটা ফেলে দে বলছি। ও মা, পুরো তরমুজটা তো নষ্ট না, তুমি কাটো না তরমুজটা। কাটলে তো এর থেকে একটু ভালো অংশ বের হবে। তুমি আমাকে কেটে দাও না গো মা, আমি ভালো তরমুজটুকুই খাবো। এইভাবে যে করিস না রে মা, এই পচা তরমুজ খেলে তোর পেট খারাপ হবে, আর পেট খারাপ হলে তোকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এমনিতেই আমার হাতে টাকা নেই, আর তাছাড়া ডাক্তারের কাছে গেলে তোকে ইঞ্জেকশনও দিবে। যা মা, তুই এই পচা তরমুজটা ফেলে দিয়ে আয়। টাকা হলে আমি তোকে ভালো একটা তরমুজ কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, আমি অসুস্থ হয়ে ইঞ্জেকশন দিতে চাই না। আমি এক্ষুনি পচা তরমুজটা ফেলে দিচ্ছি। আমার ইঞ্জেকশন দেখলে তো বড্ড ভয় করে। এরপর টিয়া সেই পচা তরমুজটা নিয়ে তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। আরে আরে, এই পুকুরে এত সুন্দর সোনার তরমুজের গাছ কোথায় থেকে এলো? মা, ও মা, এদিকে আসো না। দেখো মা, আমাদের পুকুরে কত সুন্দর সোনার তরমুজের গাছ হয়েছে। কালকে যে আমি পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেখান থেকে হয়তো এত সুন্দর সোনার তরমুজের গাছ হয়েছে। মা, টিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমার ফেলে দেওয়া পচা তরমুজ থেকে এত সুন্দর একটা সোনার তরমুজের গাছ হয়েছে। এই সোনার তরমুজগুলো এখন থেকে তোমরা বাজারে বিক্রি করতে পারবে, আর তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর সোনার তরমুজের গাছ। তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটার ইচ্ছা তাহলে পূরণ হলো। আমি তো অনেক খুশি। মা, এই জাদু সোনার তরমুজ গাছটা তো অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কষ্ট করতে হবে না। তুমি এই সোনার তরমুজগুলো বিক্রি করে অনেক টাকাই পাবে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।